ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের বিল বাবদ বিভিন্ন পরিমাণে টাকা নেওয়া হচ্ছে। এখানে কোনো বালাই নেই সিটি কর্পোরেশনের নিয়ম মানার। সরকার বদলের সঙ্গে সঙ্গে বদল হচ্ছে এর নিয়ন্ত্রকও। এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো নির্বাচিত খবরের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক দৃঞ্জা চাম্বুগং। দৃঞ্জা, আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। দৃঞ্জা, আজকে আপনার একটি বেশ বড় প্রতিবেদন প্রথম আলোর প্রধান প্রতিবেদন হিসেবে প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লা ব্যবস্থাপনা নিয়ে চাঁদা নেওয়ার লোক পাল্টাচ্ছে, অদৃশ্য শক্তির বাধাও আছে। তো আপনার কাছে প্রথমে যেটা জানতে চাই সেটি হচ্ছে যে ময়লা সংগ্রহ নিয়ে যে এক ধরনের আমরা আহ, নৈরাজ্যের কথা জানতাম বা শুনে এসেছি, সেই পরিস্থিতি কি আসলে 5 তারিখের বা 5 আগস্টের পরে কোনো পরিবর্তন হয়েছে কিনা? প্রকৃতপক্ষে আমরা প্রতিবেদনের জন্য কাজ করতে গিয়ে যে জিনিসটা মাঠ পর্যায় থেকে যে আমাদের কাছে তথ্যগুলো উঠে এসেছে, এটার ভিত্তিতে যদি এক কথায় বলি, তাহলে ময়লার যে ব্যবস্থাপনার যে বিষয়টা, সেই ব্যবস্থাপনায় আসলে কোনো পরিবর্তন আসেনি। একদিকে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ আগে থেকেও ছিল না, এখনো সেই জিনিসটা নাই। আর আরেকটা জিনিস যদি বলি, অন্যদিকে একটা পরিবর্তন এসেছে, সেটা হলো যে এই ময়লা বাণিজ্যের পেছনে যারা আছে সেই ক্ষমতার বা নিয়ন্ত্রণে হাত বদল হয়েছে। আগে একটা সময় ওয়ার্ড পর্যায়ে বা বিভিন্ন এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা অথবা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে স্থানীয় নেতৃবৃন্দরা এই কাজের সঙ্গে যুক্ত ছিল। তারা ময়লা বাণিজ্য করতো, বছরে প্রচুর টাকা সেই জায়গা থেকে নিয়ে আসতো। এখন এই কাজটা 5 আগস্টের পরে যখন ক্ষমতার পালাবদল হলো, এই নিয়ন্ত্রণ আমরা বেশিরভাগ এলাকায় গিয়ে পেয়েছি। বিএনপির যারা প্রভাবশালী নেতা আছেন, প্রভাবশালী ব্যক্তি আছেন, অথবা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে যে সকল বিএনপি বা তাদের অঙ্গ সংগঠনের পদধারী নেতারা আছেন, তারা এই কাজটা নিয়ন্ত্রণ করতেছেন। এছাড়া আরেকটা পরিবর্তন, সেটাও নেতিবাচক পরিবর্তন, যে পরিবর্তনটা 5 আগস্টের পরে হয়েছে বিশেষ উল্লেখযোগ্যভাবে। বেশিরভাগ এলাকাতেই আমরা পেয়েছি ময়লার বিলটা আগে যেখানে 100 টাকা বা 150 টাকা নেওয়া হতো, সেটা আরেকটু বেড়ে গিয়ে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়ে গিয়ে, বা কোথাও কোথাও আরো এরও বেশি 120 টাকাও বেড়ে গিয়ে সেটা 150 বা 300 টাকা পর্যন্ত হয়েছে। অভিজাত এলাকা, গুলশান, বনানী, এইসব এলাকার ক্ষেত্রে সেটা আরেকটু বেশি। আচ্ছা, আপনি বলছেন যে 5 আগস্টের পরবর্তী সময়ে এসে এই ময়লার বিল 200, 250, 300 টাকা পর্যন্ত হয়েছে, কিংবা আরো বেশিও হয়েছে। আচ্ছা, যদি 200 থেকে 250 টাকা করে বাড়ি প্রতি সংগ্রহ করা হয়, তাহলে মাস শেষে বা বছর শেষে আসলে কত টাকার বাণিজ্য হচ্ছে? আমরা এই হিসাবটার একটা গড় করার চেষ্টা করেছিলাম। সিটি কর্পোরেশনের কাছে আমরা তথ্য নিয়েছি যে তাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ঠিক কতগুলো হোল্ডিং আছে। তো তাদের সর্বশেষ মার্চের হিসাবে আমরা পেয়েছিলাম তাদের হোল্ডিং সংখ্যা হলো 3,42,000-এর একটু বেশি। তো এই ক্ষেত্রে সিটি কর্পোরেশন একটা হিসাব করে থাকে, কারণ কখনো কখনো পুরো একটি ভবনের যে কটি ফ্ল্যাট আছে, যদি ভবন একটি মালিকের অধীনে থাকে, তাহলে সেটার হোল্ডিং নাম্বার একটাই হয়। আবার কখনো কখনো দেখা যায় যে প্রত্যেকে ফ্ল্যাট কিনে নেন যারা, তারা আলাদা আলাদা করে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য আলাদা একটা হোল্ডিং হয়। তো সিটি কর্পোরেশন তাদের হিসাবের ক্ষেত্রে একটা জিনিস ধরে যে একটা ভবনে এভারেজে তারা 6টা ফ্ল্যাট ধরে থাকে। তো আমরা যদি টোটাল হোল্ডিংটাকে 6 দিয়ে গুণ করি, তাহলে সিটি কর্পোরেশনের ফ্ল্যাট সংখ্যা দাঁড়ায় প্রায় 20.5 লাখের উপরে। এই 20.5 লাখে আমরা দেখেছিলাম যে মাঠ পর্যায়ে কোথাও 100 টাকা, কোথাও 150 টাকা, কোথাও 300 টাকাও নেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা একটা গড় করেছিলাম, তাহলে প্রতি মাসে কত টাকা সাধারণত নেওয়া হচ্ছে বা আদায় করা হচ্ছে। আমরা 150 টাকা গড় করে এটা হিসাব করেছিলাম। সেখানে আমরা পেয়েছি প্রত্যেক মাসে এই ময়লা বাণিজ্যের পেছন থেকে প্রায় 31 কোটি টাকা আদায় হয়ে থাকে। বছরে যে টাকার পরিমাণ দাঁড়ায় 450 টাকার মতো। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে হচ্ছে? জি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে। আর আপনি যেটা বলছেন সেটা যদি এভারেজে আরেকটু বেশি হয়, 200 বা 250 টাকা হয়, যদি আমি 250 টাকার হিসাবই করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 250 টাকার হিসাব করলে প্রত্যেক মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54 ওয়ার্ড থেকেই প্রায় অর্ধ শত কোটি টাকার কিছু বেশি ময়লার বিল আদায় হবে, এবং বছরে এই আদায়ের পরিমাণটা হবে প্রায় 600 কোটি টাকার কিছু বেশি। তো এই যে বিরাট অঙ্কের টাকার লেনদেন, বাণিজ্য এবং বিল আদায়, তো আমরা দেখি যে যারা ময়লা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে, তাদের তো বেশ একটা দুরবস্থার মধ্যে তাদেরকে দেখা যায়। তো তারা কি ঠিকঠাক ভাবে তাদের পারিশ্রমিকটা পান কিনা? কাজের জন্য আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডের মধ্যে 26টি ওয়ার্ডে আমরা সরেজমিন করেছি। সেখানে আমরা ভ্যান সার্ভিসের যারা কাজ করে থাকেন, বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করে ভ্যানে করে তোলেন, এবং হলো তারা সিটি কর্পোরেশনের যে নির্ধারিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস আছে, সেখানে নিয়ে যান। এই ভ্যান কর্মীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তাদের বেশিরভাগই জানিয়েছেন তারা কোনো পারিশ্রমিক পান না। প্রতি মাসে তাদের একটা বেতন বা একটা পারিশ্রমিক যেটা পাওয়ার কথা, সেটা তাদের দেওয়া হয় না। তারা পরিপূর্ণভাবে নির্ভর করেন যে ময়লাটা তারা সংগ্রহ করছেন,
ওই ময়লা থেকে পাওয়া যে ভাঙারি পণ্যগুলো, যেগুলো রিসাইকেল করা যায় বা ভাঙারি দোকানে বিক্রি করা যায়, যেমন কাগজ, কার্টুন, প্লাস্টিকের বোতল, কাঁচ, লোহা, এই জাতীয় যে বিভিন্ন পণ্যগুলো তারা পেয়ে থাকেন ময়লার সঙ্গে, ওইগুলো বিক্রি করেই তাদের সংসারটা চালাতে হয়। তবে কিছু এলাকায় যেখানে বিভিন্ন কল্যাণ সমিতি আছে, বাড়ি মালিক সমিতি আছে বা সোসাইটি আছে, তাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে ওইসব এলাকাগুলোতে বা ওদের অধীনে যারা কাজ করেন তারা একটু কোথাও 5,000, কোথাও 6,000 টাকা এরকম একটা পারিশ্রমিক পেয়ে থাকেন। এর বাইরে যারা আছেন তাদের অধিকাংশই কোনো পারিশ্রমিক পান না। তাহলে এই যে আপনার প্রতিবেদনে উঠে এসেছে যে এই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে স্থানীয় মাস্তান বা রাজনীতিকরা, তো সিটি কর্পোরেশন আসলে কি করছে, তারা কি বলছেন এই বিষয়টি? এই ক্ষেত্রে আগে বলে নেই, ওয়ার্ড পর্যায়ে বা বিভিন্ন এলাকায় আসলে এখন বর্তমান চিত্র যেটা, আমরা মোহাম্মদপুর এরিয়াতে, গুলশান বনানীর মতো অভিজাত এলাকাতে, উত্তরা এলাকাতে বা মিরপুর এলাকাতে, এই এলাকাগুলো আমরা সরেজমিন করে কথা বলে যেটা জেনেছি সেটা হলো এখন কিন্তু নিয়ন্ত্রণ পুরোপুরি একদম মাঠ পর্যায়ে বিভিন্ন প্রভাবশালী বা রাজনৈতিক ব্যক্তিদের হাতে। কেউ কোনো দলের পদধারী নেতা, বিশেষভাবে বিএনপির যারা আছেন তাদের অনেকেরই মাঠ পর্যায়ের নেতৃবৃন্দরা এই কাজের সঙ্গে যুক্ত আছেন। তো এই ক্ষেত্রে পুরো নিয়ন্ত্রণটা কিন্তু একদম এখন রাজনৈতিক নেতাদের পর্যায়ে আছে। সিটি কর্পোরেশনের কোনো নিয়ন্ত্রণ নেই। সিটি কর্পোরেশন তাদের জন্য এখন পর্যন্ত কোনো বৈধ অনুমতি বা অনুমোদনও দেয়নি, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া নেই। এখন সিটি কর্পোরেশন বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়েছিল। অবিভক্ত সিটি কর্পোরেশনের সময় আমরা যেটা জানি 2009 সালে ময়লার বিল ছিল সর্বোচ্চ 30 টাকা। 2011 সালে যখন সিটি কর্পোরেশন বিভক্ত হলো, এর পরবর্তীতে প্রায় 1 দশক পরে গিয়ে সিটি কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে একটা তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী যে সভা, বোর্ড সভায় একটা সিদ্ধান্ত নিয়েছিল যে উচ্চবিত্ত এলাকায় বা উচ্চবিত্তরা যেখানে বসবাস করেন সেসব এলাকায় ময়লার বিল হবে 100 টাকা, আর নিম্নবিত্তরা যেসব এলাকায় থাকেন সেসব এলাকার বিল হবে হলো 50 টাকা। কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু ওই বোর্ড সবাই সিদ্ধান্ত নেওয়ার পরে এটা বাস্তবে কোথাও প্রয়োগ করা হয়নি বা এটা ব্যবস্থাপনার আওতায় আনা যায়নি বা সিটি কর্পোরেশন ওই ধরনের উদ্যোগ নেয়নি। পরবর্তীতে তার 2022 সালে তো তার বোর্ড সভার মাধ্যমে এই জিনিসটা সিদ্ধান্ত নিল। 2023-এ তার একটা নীতিমালা করে বর্জ্য ব্যবস্থাপনার জন্য, টার্মস অফ রেফারেন্স টর। এই নির্দেশিকায় তারা বলে দিয়েছিল যে সিটি কর্পোরেশনের যে 36টা পুরাতন আগের যারা ছিল 1 থেকে 36 নম্বর ওয়ার্ড, সেখানে ময়লার বিল হবে হলো 100 টাকা। আর বিভিন্ন ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনের 2016 সালে যে ওয়ার্ডগুলো যুক্ত হয়েছে, এরকম 18টি ওয়ার্ড 37 থেকে 54 নাম্বার, এটার বিল হবে হলো 50 টাকা। কিন্তু সেটারও কোনো বাস্তবায়ন করা যায় নাই। 2023-এ তারা প্রথম দফায় ভ্যান সার্ভিসগুলো প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের জন্য একটা প্রক্রিয়া করেছিল, তারা টাকাও জমা নিয়েছিল, কিন্তু সেটাও ওই সময়ে তৎকালীন আওয়ামী লীগ সময়ে যারা ওয়ার্ড কাউন্সিলর ছিল, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল, তাদেরকে এই কাজটি সুবিধা দেওয়ার জন্য বা সুযোগ দেওয়ার চেষ্টা থেকে ওই পুরা প্রক্রিয়াটি নষ্ট হয়ে যায় বা ভেস্তে যায়। এবং 2024 সালে 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের আমলে আরেক দফায় এই চেষ্টাটা করা হয়েছিল এবং এই দফায় সিটি কর্পোরেশন আসলে কিছু করতে পারেনি। এখন আমরা যেটুকু জানতে পেরেছি যে এ সংক্রান্ত একটা মামলা আছে। অনেক বছর ধরে যারা ভ্যান সার্ভিসের কাজ করে আসছে, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি, উদ্যোগ, তারা একটা মামলা করেছিল, উচ্চ আদালতে একটা রিট করেছিল। সেই রিটটার শুনানির অপেক্ষায় আছে এবং সেটার আদেশ হয়ে গেলে বা সেটার একটা সিদ্ধান্ত আসলে সিটি কর্পোরেশন ওই অনুযায়ী এই ইতে যাবে, মানে ব্যবস্থাপনা কিভাবে করা যায় বা বর্জ্যের কাজটা কিভাবে করা যায়, ভ্যান সার্ভিস কিভাবে নিবন্ধন করা যায় সেটা করবে। কিন্তু বাংলাদেশে এই উদাহরণও আছে যে সিটি কর্পোরেশনের, বাংলাদেশেরই বিভিন্ন সিটি কর্পোরেশন তারা নিজস্ব ব্যবস্থাপনায় ময়লা সংগ্রহের কাজটি করে থাকে। তো সিটি কর্পোরেশন যদি চায় ওই রকম একটা সিদ্ধান্ত, হ্যাঁ, তাদের জনবল লাগবে, তাদের পরিকল্পনা লাগবে, ওই অনুযায়ী তারা এই দিকে আগাতে পারে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে এখন করণীয় কি? না, আমি একটু আগেই বলছিলাম, আমরা নগর পরিকল্পনাবিদদের সঙ্গে কথা বলেছি 90-এর দশক থেকে, 1995 বা 98 সাল থেকে বা 2000 সালের পর থেকে অনেক এলাকায় এরকম ব্যক্তি উদ্যোগে ছোট ছোট পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা নিয়ে তারা ভ্যান সার্ভিসের কাজগুলো শুরু করেছিল। তাদের একটা সংগঠন আছে PWSP। এই যে তাদের সংগঠন যারা প্রাইমারি ওয়েস্ট কালেকশন করে বিভিন্ন বাসাবাড়ি থেকে, তো তারা একসময় সিটি কর্পোরেশন থেকে অনুমোদন পেত। প্রত্যেক বছর সেই অনুমোদনটা নবায়ন করা হতো যে অমুক এলাকায় বা অমুক ওয়ার্ডে বা এত নাম্বার ওয়ার্ডের এই এলাকায় এই প্রতিষ্ঠান কাজ করবে। তো এটা 2022 সালের পর থেকে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করার মূল উদ্দেশ্য ছিল আসলে এই কাজে কাউন্সিলরদেরকে বা তাদের পছন্দের ব্যক্তিদেরকে বা রাজনৈতিক নেতাদেরকে সম্পৃক্ত করা। এই কারণে 2022 সাল থেকে এটার অনুমোদন বন্ধ আছে।
এই বন্ধ হয়ে যাওয়ার পরে মাঠ পর্যায়ে আরো বেশি বিশৃঙ্খলা হয়। যারা অনেক আগে থেকে কাজ করছে তাদের বৈধতা একদম পুরোপুরি নষ্ট হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। দ্বিতীয়ত এটার পিছনে আসলে প্রভাবশালী বা রাজনৈতিক নেতৃবৃন্দের যে ময়লার কাজ থেকে বা ময়লার ব্যবসা থেকে অনেক বেশি টাকা আর্ন করা যায়, কোনো ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় না, প্রতি মাসে লাখ টাকা কোটি টাকা আয় করা যায়, সেই কারণে হলো এই জিনিসটা পুরোটা ওই রকম করে পরিকল্পনা করা ছিল। তো এখন সিটি কর্পোরেশন যে কাজটা করতে পারে, যারা অনেক আগে থেকে যাদের অভিজ্ঞতা আছে, যারা এই কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, তাদের সঙ্গে বসে বা তাদের সেসব প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে নিয়ে একটা সঠিকভাবে আলোচনার প্রেক্ষিতে একটা ব্যবস্থাপনার মধ্যে আসতে পারে। আবার বাংলাদেশের অন্যান্য সিটি কর্পোরেশন, বিশেষ করে আমার জানা মতে রাজশাহী সিটি কর্পোরেশন এই কাজটা নিজেদের তত্ত্বাবধানে করে থাকে। এই কাজটা যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একইভাবে নিজেদের তত্ত্বাবধানে নিজেরা লোক নিয়োগ করে করতে পারে, তাহলে এই জিনিসটা স্বচ্ছতা আসবে। মানুষের বা নগরবাসীর যে হয়রানি ময়লার বিল নিয়ে, এই জিনিসগুলো আর থাকবে না। ধন্যবাদ রিঞ্জা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এখন কথা বলছিলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার নৈরাজ্য নিয়ে। আমরা আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।